আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আদ্র মুখটা প্যাঁচার মতো করে নিজের মনে ডাইভিং করছে, আর ওর পাশে ইয়ানা বসে আছে। বসে আছে বললে ভুল হবে, রীতিমতো লাফালাফি করছে। তবে ও একা নয়, সাথে আরো লোকজন আছে। অনেক অপেক্ষার পর অবশেষে সেই দিনটা চলেই আসলো। গ্রামে অবশ্য নম্বরের শুরুতেই শীত পড়া শুরু হয়ে যায়, আর ওরা যাচ্ছে ডিসেম্বরের মাঝামাঝিতে, মানে এখন গ্রামে একদম ঝাঁকিয়ে শীত পড়েছে। এক গাড়িতে পরিবারের গুরুজনরা, আর অপর গাড়িতে হোল্লা পাটি, মানে হলো আদ্র, ইয়ানা, আকাশ, রোজা, অনিক, অন্তরা, পরশ, অবশ্য কবির আর আকাশও আছে। গাড়ির মতো অতটাও শীত পড়ছে না, তবু আকাশ আর অনেক মাথার মাফলার আর গায়ে মোটা জ্যাকেট পরে বসে আছে, আর এত পরিমাণে লাফালাফি করছে যে শীত তো দূর, গরমে মন চাচ্ছে ঘন্টা দুয়েক শাওয়ার নিতে। আহ ভাইয়া, তুইও কি পরশের মতো ছোট হয়ে গেলি নাকি? এত চেঁচাচ্ছিস কেন? আর এত লাফালাফিরই বা কি আছে? দুই বাচ্চার বাবা হয়েও এখনো বুদ্ধি হলো না। তোর চেয়ে তো আমার চ্যাম্পই বেশি বুদ্ধিমান। তো কি তোর মতো হপ করে বসে থাকবো নাকি? তুই যেন দেখতে জোয়ান হলো মনটা বুড়া, কিন্তু আমরা তো আর তা নয়। কি হলো শালাবাবু? একদম ঠিক ভাইয়া, কিন্তু কেমন যেন গরম গরম লাগছে। শুনেছি গ্রামে নাকি সেই শীত, তবে এত গরম গরম লাগছে কেন? গরম তো লাগবেই, গাধার মতো এত সাত সকালেই শীতের জামা কাপড় গায়ে দিলে তো গরম লাগবেই। ঠিকই বলেছ রোজা। আমার ভাই আর বরটা যেন একদম পাগল হয়ে গেছে, এমন ভাব করছে যেন আমরা লন্ডন যাচ্ছি। আর অনেক একটু চুপচাপ বসো তো। দেখেছো মেয়েটা ঘুমিয়েছে, তবুও চেল্লাচ্ছ কেন? একটু চুপ থাকা যাচ্ছে না? আরে আপু তো। ইয়ানা কিছু বলবে, তখনই দেখলো আদ্র রেগে চোখ বড় করে ওর দিকে তাকিয়ে আছে। এভাবে তাকানোর কি আছে? আমি কি আপনাকে ভয় পাই নাকি? আর আমি কোনো খারাপ কিছু করছি নাকি? আর হ্যাঁ, আমি কিন্তু আমার নানি বাড়ি যাচ্ছি। ওখানে একদম বরগিরি করবেন না, আর বকাও দেবেন না, বলে দিলাম। আদ্র ভুরু কুচকে তাকে একটা ডোন্ট কেয়ার লুক দিয়ে ড্রাইভিং নিয়ে মন দিল। গাড়ি এপারে এসে পাকা রাস্তা পার করে এখন কাঁচা রাস্তায় ঢুকেছে। দুপাশে কৃষকের ক্ষেত, আর মাঝখানে দিয়ে মাটির রাস্তা। এটাকে রাস্তা বললে ভুল হবে। ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি আর মহিষের গাড়ি, যে 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 রাস্তাটা আর রাস্তাটা নেই, পুরাই রাস্তা পাস্তা হয়ে গেছে। ওরে আল্লাহ, এটা কি রাস্তা আগো? ইয়ানা কোমর তো গেল। অনেক ভাইয়া, আমার না এখন জেমসের একটা গান মনে পড়ছে। কি গান বলো তো? ঝাঁকানাকা ঝাঁকানাকা দে দোলানা, দে দোলানা, মন বলে দেহ ঝাঁকানা, মীরাবাই হেলা দুল্লা গড়বড় না চাই না, ঝাঁকানাকা দেহ দোলানা, মন বলে দেহ ঝাঁকানা, ঝাঁকানা। একদম ঠিক কথা বলেছো শালাবাবু। এই রাস্তার সাথে এই গানই যায়। এত ভাঙ্গা রাস্তা আমি বাপের জন্মে দেখিনি। গায়ের সব কিছু নড়ে যাচ্ছে, মনে হচ্ছে বুকের বাল্বও নড়ে কিডনির কাছে চলে গেছে। না অনেক ভাই, আমার তো অন্য গান মনে পড়ছে। চিকনা কমর আমার, চিকনা কমর আমার, চিকনা কমরের কি জ্বালা। ও আদ্র ভাই, আপনি আস্তে গরুর গাড়ি চালান। এই না, এটা তো কার গাড়ি? তাহলে এখানে গরুর গাড়ি নয়, কার গাড়ি হবে? তোমরা যে যাই বলো না কেন, আমার তো হ্যাপি লাগছে। কতদিন পর গ্রামে আসলাম, সেই রকম লাগছে। চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে বলল ইয়ানা। স্টপ, তোমরা একটু চুপ করবে? সেই কখন থেকে কানের কাছে বক বক করেই যাচ্ছ। গাড়িতে ওঠা থেকেই শুরু হয়েছে বক বক, এখনো থামার নামে কোনো খোঁজই নেই। রেগে জোরে বলল আদ্র। আদ্রের চিৎকারে সবার হালুয়া টাইট, সবাই একদম ফুল স্টপ হয়ে গেল। আরে তোমরা ভয় পেও না, আমার ভাই ছোটবেলা থেকে এমন করে, খুব আদরের তো, তাই আমি দেখছি। আদ্র ভাই, আমার হঠাৎ করে গাড়ি থামালি কেন? কি হয়েছে? আর এমন রাগ করছিস কেন? কতদিন পর সবাই বেড়াতে যাচ্ছি, তাও আবার গ্রামে। সবার মধ্যে অনেক এনার্জি বেশি হয়ে গেছে, বুঝলি? ও রিয়েলি? তাহলে তো ভালো। এক কাজ করো, সবাই গাড়ি থেকে নামো। তোমরা বরং হেঁটেই যাও, কেননা তোমাদের তো অনেক এনার্জি হয়েছে। আর তাছাড়া হেঁটেই যেতে হবে, কেননা গাড়ি আমি এমনি বন্ধ করিনি। বেচারা একাই বন্ধ হয়ে গেছে। যে রাস্তা আর যে ধুলা, গাড়ির অবস্থা খারাপ। হ্যাঁ? আদ্রের কথা শুনে সবাই একসাথে জোরে বলে উঠল, হ্যাঁ নয় হ্যাঁ, ঠিক হয়েছে, এখন বুঝবে মজা। এই তোমার গরুর গাড়িতে আমি যাব না। টিকটক তো আর পারি না। অনিক ভাইয়া, এরপর কি হবে বলেন তো? ইয়ানা নিজের হাত উপরে তুলে ঘোরাতে বলল, আমি তো জানি না মাই ডিয়ার শালিকা, তবে আমি শেষ। এখন মনে হচ্ছে জ্যাকেটের সাথে কম্বল আনাও ঠিক ছিল। এত শীত পড়বে আমি জীবনেও ভাবিনি। ইয়ানা, তোমার নানার বাসার কত দূর? আর এত শীত কেন? একেবারে হাড় কাঁপানো শীত, মনে হচ্ছে ওখানে পৌঁছানোর আগেই জমে বরফ হয়ে যাব।
আসলে ওরা সবাই গরুর গাড়িতে করে যাচ্ছে, কেননা তখন ওদের গাড়ি নষ্ট হওয়ার পর সবাই গাড়ি থেকে নেমে গাড়ির কাছে দাঁড়িয়েছিল। ওদের গাড়ি পিছনে ছিল, তাই আগের গাড়িতে ওদের বাবা মা ছিল, ওনারা আগে আগে চলে গেছে। ওরা দাঁড়িয়ে থাকার মাঝে ইয়ানার এক চাচাতো কাকু গরু নিয়ে বাড়ি ফিরছিল। উনি জমি থেকে কাটা ধান আর যার জমি তার বাড়িতে দিয়ে ওনার নিজের বাড়ি ফিরছিল। তখনই মাঝ রাস্তায় ইয়ানাদের সাথে দেখা হয়ে গেল, আর ওরা সবাই এখন গরুর গাড়ি করে ইয়ানার নানু বাসায় যায়। এতে সবাই মজা পেলেও আদ্রের একটু মজা লাগছে না, উল্টেও রেগে মুখটা বাংলা পাঁচের মতো করে রেখেছে। এক হাতে জুতো ধরে অন্য হাত দিয়ে পায়ের কাছের জিন্স অনেকটা গুছিয়ে রেখে বসে আছেন। কি হলো, আপনি মুখটা ওরকম করে রেখেছেন কেন? দেখুন সবাই কত এনজয় করছে, আপনি এমন চুপ করে বসে আছেন কেন? তো কি করব? তোমাদের মতো লাফঝাপ করব বাদুরের মতো? সবগুলো ইডিয়েট, কোনো কমন সেন্স নেই, যত সব। আর কি রাস্তা, আর এটা কি গাড়ি? এই জন্যই আমি আসতে চাইনি। কিন্তু কে শোনে কার কথা? আরে কুল কুল, এত রাগ করছেন কেন? গ্রামে এত শীত পড়েছে তবুও আপনার মাথা এত গরম কেন আছে বলুন তো? আচ্ছা, আপনার তো গাড়িতে যেতে মন চাচ্ছে না, তাই তো? ওকে, ঠিক আছে, তাহলে আপনি বরং হেঁটেই আসেন। এই বলে ইয়ানা আদ্রকে ধাক্কা দিয়ে গরুর গাড়ি থেকে নামিয়ে দিল। হ্যাঁ ইডিয়েট মেয়ে, এটা কি করলে তুমি? রেগে বলল আদ্র। আপনিই তো বললেন আপনার এই গাড়িতে যেতে ভালো লাগছে না, তাই আপনি বরং হেঁটেই আসুন। আর হ্যাঁ, চিন্তা করবেন না, গাড়ি আস্তে আস্তে চলবে, তাই আপনি হারিয়ে যাবেন না। ইয়ানার এহেন কাজে সবাই হা হয়ে গেছে। ওদিকে আদ্র রেগে জুতো হাতে করে হেঁটে হেঁটে আসছে। ইয়ানা এক ধ্যানে আদ্রের দিকে তাকিয়ে আছে, চুলগুলো এলোমেলো, উপর থেকে শার্টের কয়েকটা বোতাম খোলা, শার্টের উপরে জ্যাকেটের চেনটা খোলা থাকায় দেখা যাচ্ছে রেগে আছে, যেন মুখটা গোমড়া করে রেখেছে। ঠান্ডার জন্য নাকটা লাল হয়ে আছে, ফর্সা মুখে লাল নাকটা অনেক কিউট লাগছে। ইস, এই কিউট ছেলেটা আমার বর হয়, মে মর যাওয়া। এই ছেলেটা এত হট কেন? মনে মনে বলল ইয়ানা। ওদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তাই সবাই এসে কোনো রকমে কয়েকটা খেয়ে লেপের নিচে চলে গেছে। আজকে আর কোনো আড্ডা দিবে না, এমনিতেই শীত, তার উপর আবার এতটাই রাস্তায় এসে ক্লান্ত হয়ে গেছে। ইয়ানা শীতে হাতে হাত ঘষতে ঘষতে রুমে এসে দেখলো আদ্র খাটের সাথে হেলান দিয়ে হয়ে শুয়ে ফোন টিপছে, আর লেপ কোমর পর্যন্ত নেওয়া। এটা গ্রাম বিধায় এখানে বেশিরভাগ মানুষই লেপ ব্যবহার করে। ইয়ানা ভালোই বুঝতে পেরেছে যে তখনকার ব্যবহারে আদ্র ভীষণ ক্ষেপে আছে। ইয়ানা আস্তে আস্তে রুমে এসে রুমের দরজাটা ভিতর থেকে আটকে নিঃশব্দে আদ্রের দিকে এগিয়ে গেল। তারপর খাটে উঠে লেপ গায়ে দিয়ে শুয়ে পড়লো। তাতেও আদ্রের কোনো সার শব্দ না পেয়ে ইয়ানা আদ্রের গায়ের সাথে লেগে শুয়ে পড়লো। তাতেও আদ্রের কোনো হেলদোল না পেয়ে ইয়ানা নিজের ঠান্ডা পা আদ্রের পায়ের সাথে লাগিয়ে দিল। আদ্র এবার বিরক্তি নিয়ে ভুরু কুচকে ইয়ানার দিকে তাকিয়ে বলল, এটা কি করছো? ভালো করে ঘুমাতে পারছো না? কিভাবে ঘুমাবো? আপনার জন্য তো ঘুমোতেই পারছি না। একজন বসে আছে তো একজন শুয়ে আছে, এভাবে ঘুমানো যায়? বাতাস ঢোকে না। আপনিও বরং শুয়ে পড়ুন। না, আমি শোবো না, আমার মোটেও ঘুম আসছে না। আর তোমার তো আমার সাথে ঘুমাতে ভালো লাগবে না। কে বলেছে আপনাকে? কাউকে বলতে হবে না, আমি জানি। আর আসার সময় তো দেখলাম আবার সাথে যেতে তোমার ভালো লাগছে না বলেই তো আমায় গাড়ি থেকে নামিয়ে দিলে। ইয়ানা বুঝতে পেরেছে যে আদ্র অনেক বেশি অভিমান করেছে। ইয়ানা এক পাশে শুয়ে মুচকি হাসলো, তারপর একটু নড়ে চড়ে শুয়ে বলল, এত কথা না বলে শুয়ে পড়ুন তো, আমার অনেক শীত লাগছে। আদ্র এক রাশ অভিমান নিয়েই পাশ ফিরে শুয়ে পড়ল। আদ্র শুয়ে পড়ার পরেও ইয়ানা নড়াচড়া করতে লাগলো। আরে এখন তো আমি শুয়ে পড়েছি, তারপরও এমন নড়াচড়া করছো কেন? তো কি করব, আমার শীত লাগছে তো। আর আপনি ওপাশ ফিরে শুয়েছেন, এই জন্য মাঝখান দিয়ে বাতাস ঢুকছে, তাই জন্য ঠান্ডা লাগছে, এই জন্যই তো আমার ঘুম আসছে না। আদ্র কিছুক্ষণ ইয়ানার দিকে তাকিয়ে থেকে তারপর আবার ইয়ানার দিকে ফিরে শুয়ে পড়লো। কিছুক্ষণ এভাবে থাকার পর ইয়ানা আবার নড়াচড়া শুরু করে দিল। এবার আদ্র রেগে বলল, এসব কি হচ্ছে? কি এখন তো আমি তোমার দিকে ফিরে শুয়েছি, তারপরে এভাবে নড়াচড়া করছো কেন? রাগ করছেন কেন? আমার সত্যি অনেক শীত লাগছে, তাই জন্যই তো এমন নড়াচড়া করছি। আদ্র কিছুক্ষণ ইয়ানার দিকে তাকিয়ে থেকে কিছু একটা ভেবে মুচকে হেসে বলল, ও আচ্ছা, শীত লাগছে তো ঠিক আছে, আমি এখনই তোমার শীত কমিয়ে দিচ্ছি। এই বলে আদ্র ইয়ানাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো, তারপর ইয়ানার গলায় মুখ গুজে শুয়ে পড়লো। আরে কি করছেন, এটা সরুন আমার উপর থেকে। নিজের ওজন সম্পর্কে কোনো জ্ঞান আছে আপনার? পাহাড়ের থেকেও বেশি ওজন, আমি তো চিড়ে চ্যাপ্টা হয়ে যাব। উঠুন বলছি।
কেন? তুমি তো এটা চাইছিলে যাতে আমি তোমারে গরম করে দিই, আর তাই জন্যে তুমি এমন করছিলে। কি ভেবেছো আমি কিছু বুঝি না? এবার দেখো, আর তোমার শীত লাগবে না, এখন বরং আরো গরম লাগবে। এই বলে আরো শক্ত করে জড়িয়ে ধরল। মোটেও না, আমি এমন কিছু মনে করিনি। তাই নাকি? শোনো, আমি অতটা অবুঝ না, বুঝলে? আমি বুঝি কে কিসের জন্য কিভাবে ইঙ্গিত করে। এখন চুপচাপ শুয়ে থাকো, আবার অনেক শীত লাগছে, এখন গা গরম করার অনেক প্রয়োজন। রাত তখন গভীর, চারিদিকে সব নির্জন, সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে। চারিপাশে ঝিঝি পোকার ডাক। ইয়ানা পাশে হাত দিয়ে নিজের কাপড় খুঁজতে ব্যস্ত, কিন্তু সেটা পেলে তো? রুমে এত অন্ধকার যে ভালো করে কিছুই দেখাই যাচ্ছে না। ইয়ানা হাতড়াতে আদ্রের মুখের ওপর হাত চলে গেল। আদ্রের ঘুম ভেঙে গেল। এই মাঝরাতে কি করছো? কি, ঘুমাতে দাও তো। আরে তখন আমার শাড়ি কোথায় রেখেছেন? এখন তো খুঁজেই পাচ্ছি না। এত রাতে শাড়ি নিয়ে কি করবে? সকাল হতে এখন অনেক বাকি। শাড়ি না খুঁজে চুপচাপ শুয়ে পড়ো, নয়তো ঠান্ডা লেগে যাবে। শাড়ি নিয়ে কি করব জানেন না? রাতে কি করলেন মনে নেই? আর এখন আমি শাড়ি নিয়ে গোসল করতে যাব, আর আমার সাথে আপনিও যাবেন। এটা শহর নয় যে রুমের মধ্যে সবকিছু আছে, যখন তখন গিয়ে শাওয়ার নিলেই হয়ে গেল। এটা হলো গ্রাম, এখানে মানুষ আজানের সময় উঠে নামাজ পড়তে যায়। আর এখন তো শীতকাল, এখন আরও সকালে উঠে কেউ লাঙল নিয়ে মাঠে যাবে, তো কেউ হাঁড়ি নিয়ে রস পাড়তে যাবে। ভালো করে ঘড়িতে তাকিয়ে দেখুন 3:30টার বেশি বাজে। একটু পরেই আজান দেবে, আর আজান দিলেই নানু উঠে পড়বে। তখন গোসল করবো কোথায়? কি, এখানে শাওয়ার নেই? তাহলে আমি শাওয়ার নিব কিভাবে? সেটা আপনার এখন মনে পড়েছে? চুপচাপ আমার সাথে চলুন, বাইরে কল আছে, ওখানে গোসল করতে হবে। কি, এই মাঝরাতে আমি ওই ঠান্ডা পানিতে গোসল করবো? নো, নেভার। এমনিতেই সেই সন্ধ্যা থেকে কেউ কলে পানি তুলেনি, এখন পানি অনেক নিচে, আর নিচের পানি অনেক বেশি ঠান্ডা। আমি গোসল করবো না, তুমি যাও। সেটা তো হচ্ছে না, আমার সাথে আপনাকেও যেতে হবে। ইয়ানা আদ্রকে শোয়া থেকে উঠিয়ে দিল। তারপর গায়ের থেকে লেপটা টেনে সরিয়ে দিয়ে দেখলো ইয়ানা আদ্রকে শোয়া থেকে উঠিয়ে দিল। তারপর গায়ের থেকে লেপটা টেনে সরিয়ে দিয়ে দেখলো আদ্রের গায়ের সাথে ইয়ানার শাড়ি জড়িয়ে আছে। ইয়ানা ওটা টান দিয়ে নিয়ে বলল, এই যে আমার শাড়ি নিজের কোলের মধ্যে রেখেছেন, আর আমি সারা বাড়ি খুঁজে মরছি। তারপর ইয়ানা আদ্রকে নিয়ে চুপি চুপি রুমের বাইরে চলে গেল। তারপর কলের কাছে এসে বলল, আপনি কল চাপ দিয়ে বালতিতে পানি ভরুন, আমি রুম থেকে টাওয়াল আনছি, ওটা আনতে ভুলে গেছি। কি, এই মাঝরাতে আমি কল চেপে পানি তুলবো? আমি জীবনে কল চেপে পানি তুলিনি। আমি কিভাবে এত রাতে পানি তুলবো? রেগে বলল আদ্র। ও এত রাগ করছেন কেন? প্লিজ রাগ করবেন না, মাত্র তো কয়টা দিন, একটু কষ্ট করুন, আর কয়দিন পর তো চলেই যাব। প্লিজ। হয়েছে হয়েছে, আর গ্যাস দিতে হবে না। হাজার বিরক্তি নিয়ে আদ্র কল চাপতে লাগলো। ইয়ানা রুম থেকে টাওয়াল এনে আদ্রকে কলের পাশে বসিয়ে দিয়ে নিজে কল চেপে বালতি ভরে তারপর আদ্রকে মগ দিয়ে বলল গোসল করে নিতে। আদ্র বিরক্তি নিয়ে অমনি মাথায় মগ দিয়ে পানি দিতে লাগলো। তারপর গোসল শেষে ইয়ানা আদ্রের মাথা মুছিয়ে দিয়ে বলল রুমে গিয়ে চেঞ্জ করে নিতে। আদ্র গেল না। তোমাকে এখানে এত রাতে একা রেখে আমি রুমে যাব? তুমি কি পাগল হয়ে গেছো? তো কি আপনি এই ভেজা কাপড়ে এখানে দাঁড়িয়ে থাকবেন? এক্ষুনি কেমন শীতে কাঁপছেন। তাতে কি, তুমি জলদি গোসল করো, আমি এখানেই আছি। আদ্রকে কোনো মতে ওখান থেকে সরানো গেল না। অজ্ঞতা ইয়ানা ওভাবে গোসল করে তারপর দুজন রুমে গিয়ে চেঞ্জ করে আবার শুয়ে পড়ল। সকাল হয়ে গেছে কিন্তু এখনো সূর্য মামার দেখা নেই। চারিদিকে ঘন কুয়াশায় ঘেরা। পাখির কিচিরমিচির আওয়াজে ইয়ানার ঘুম ভেঙে গেল। আড়ামোড়া ভেঙে তাকিয়ে দেখলো ও আদ্রের বুকের উপর শুয়ে আছে আর আদ্রকে জাপটে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ইয়ানা হাত দিয়ে আদ্রকে ডাকতে লাগলো। আদ্র গা হালকা গরম। এই উঠুন, সকাল হয়ে গেছে। ইয়ানার ডাকে আদ্র আরো শক্ত করে ইয়ানাকে জড়িয়ে ধরে মৃদু স্বরে বলল, এত সকালে উঠতে হবে না। গেল রাতে ওই কলের পানিতে গোসল করে কেমন গলা ব্যথা হয়ে গেছে, মনে হয় ঠান্ডা লেগেছে। সেটাই তো দেখছি, গাটা কেমন গরম হয়ে আছে। আচ্ছা, আপনার গলা ব্যথা হয়েছে তাই তো? তাহলে চলুন, আমার সাথে আপনাকে একটা জিনিস খাওয়াবো। না না, আমি কিছুতেই ঠান্ডার মধ্যে উঠতে পারবো না। আর মনে তো হচ্ছে বাইরে অনেক কুয়াশা, এর মধ্যে আমি কোথাও যাব না। তোমার যেতে হলে তুমি যাও। আমি তো যাবোই, সাথে আপনাকেও নিয়ে যাব। চলুন তো। গ্রামে এসে গ্রামের দৃশ্য সকালে না দেখলে, না অনুভব করলে, তাহলে গ্রামে এসে লাভ কি হলো? তারপর ইয়ানা আদ্রকে উঠিয়ে দিল। নিজের শীতের কাপড় পরে নিল আর আদ্র একটা মোটা জ্যাকেট আর টুপি পরে নিল। ইয়ানা সোয়েটার পরেছে সাথে উপরে একটা মোটা চাদরও নিয়েছে।
শিশির ভেজা ঘাসের উপর দিয়ে কুয়াশা ভেদ করে দুজন কপত কপতি একে অপরের হাত ধরে সামনে হেঁটে যাচ্ছে। ইয়ানা ওর চাদর দিয়ে আদ্রকেও জড়িয়ে নিয়েছে। আজকে এতই কুয়াশা পড়েছে যে সামনে কি আছে তা ভালো করে দেখাই যাচ্ছে না। ইয়ানা আদ্রকে নিয়ে মাঠের মধ্যে দিয়ে একটা মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তার সেই রাস্তার দুপাশে সারি সারি খেজুর গাছ, গাছ থেকে মানুষ রস পাড়ছে। সন্ধ্যার গাছে হাঁড়ি পেতে রেখে যায়, আর সকালে সে হাঁড়ি খুলে নিয়ে গিয়ে সেই রস ভালো করে খাওয়ার উপযোগী করে বিক্রি করে আবার পাটালিও বানায়। ইয়ানা আর আদ্র হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছে। কি হলো, সেই কখন থেকেই হেঁটে যাচ্ছ? এই সাত সকালে কি আমি কুয়াশার মধ্যে হাঁটতে এনেছো যাতে ঠান্ডা আরো বেশি লাগে? আরে না, আর আপনি এভাবে রেগে যাচ্ছেন কেন? এই তো চলে এসেছি, সামনে তাকান। আদ্র সামনের দিকে তাকিয়ে দেখলো ইয়ানাকে একটা ছোট্ট চায়ের দোকানের সামনে এনে দাঁড় করিয়েছে। দোকানে একটা বয়স্ক লোক আর একটা ছোট্ট ছেলে। বয়স্ক লোকটা দোকানের ভেতরে চাদর মুড়ি দিয়ে বসে আছে, আর ছোট্ট ছেলেটা কেটলিতে পানি গরম করছে। দাদু, চিনতে পারছো আমায়? আমি ইয়ানা। আর ছোট, তুই তো দেখি অনেক বড় হয়ে গেছিস, তা কিসে পড়িস? এই তো ইয়ানা আপু, আমি এবার ক্লাস 5-এ পড়ি। এইটা বুঝি আমাকে দুলাভাই, কতদিন পর তুমি এখানে আসলে। বসো এখানে, আমি বরং তোমাদের গরম গরম 2টা চা দিই। ইয়ানা আদ্রকে ধরে জোর করে ওখানে পাতা চড়াটে বসিয়ে দিল। এখন কি আর হবে, ভালো করে চোখে দেখি ভালো মনেও থাকে না। তা তোর বরটা দেখি সাহেবের মতো, বাবা কি লম্বা। আরে কি যে বলো দাদু, তোমার মতো এত সুন্দর না। ওদের কথা বলার মাঝে ছোট নামের ছেলেটা ওদেরকে মাটির কাপে করে 2 কাপ চা দিয়ে গেল। নিন, এটা খেয়ে নিন, দেখবেন গলা ব্যথা একদম ভ্যানিশ হয়ে গেছে। কি, আর ইউ লস ইয়োর মাইন্ড? আমি এই ছোট্ট মাটির কাপের চা খাবো? এটাও সম্ভব? কিভাবে খাবো আমি? এখানে তো ধরার মতো কিছুই নাই। আরে আমি যেভাবে ধরে আছি সেভাবে ধরে ঠোঁট লাগিয়ে আলতো করে চুমুক দেন, দেখবেন কি মজা। আর জলদি করুন, একটু পরেই সবাই এখানে চলে আসবে চা খেতে। নিন নিন, খান খান। ইয়ানাকে দেখে দেখে আদ্র ইয়ানার মতো করে ধরে চায়ের চুমুক দিল, আর চুমুক দিয়ে চোখ বন্ধ করে নিল। সত্যি শহরের চায়ের থেকে গ্রামের চা অনেক আলাদা আর অনেক মজা। এই কনকনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে এই চা খাওয়ার মজাই আলাদা। আদ্র ইয়ানা চা খেয়ে অনেকক্ষণ হাঁটাহাঁটি করে তারপর বাড়ির দিকে রওনা দিল। ততক্ষণে হালকা রোদ উঠে গেছে। ওরা বাড়ি গিয়ে দেখলো উঠানে রোদ পড়েছে। সেখানে মাদুর বিছিয়ে ইয়ানার নানু আকাশ আর অনিককে কিভাবে সরিষার তেল মালিশ করতে হয় সেটা শেখাচ্ছে। আকাশ আর অনিকও মন দিয়ে সেটা দেখছে, যেন এই মুহূর্তে এটা দেখা ছাড়া আর কোনো কাজ নেই। ইয়ানার নানু ইয়ানা আর আদ্রকে দেখে ওদের দুজনকে উদ্দেশ্য করে বলল, আরে তোমরাও এসে গেছো? ইয়ানা আয় আয়, এখানে এসে বস, তোর বরকেও তেল মালিশ করা শিখিয়ে দেই। কি? আমি কখনোই এটা নেব না। ইয়ানা, তোমার নানুকে বলে দাও। আর এটা কিভাবে নেব? হাত পা কেমন চটচট করে। নো। এ কথা আমাকে না বলে পারলে নানুকে বলুন। এই বলে ইয়ানা ওর নানুর পাশে গিয়ে বসে পড়ল। আদ্রকে একা দাঁড়িয়ে থাকতে দেখে অনিক আর আকাশ আদ্রের কাছে গেল। এই তোরা সে কখন থেকে কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিস শুনি? আর এত ভোরে দুজনে কোথায় গেছিলে? ভাইয়া তুমি ঠিকই বলেছ। তা আদ্র ভাই এত সকালে কোথায় গিয়েছিলে? আর জানোই তো অনেক ভাইয়া গেল রাতে না, আমার ভীষণ জোরে হিসি পেয়েছিল। তো আমি যখন হিসি করতে কাঁপতে কাঁপতে বাইরে আসলাম তখন কি দেখেছিলাম জানো? কি দেখেছো বলো বলো। দেখি যে আমাদের দ্য গ্রেট আদ্র ভাই কল চেপে পানি তুলছে। সে কি এক ভয়াবহ দৃশ্য। আমি তো প্রথমে অন্ধকারের দিকে ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর দেখি ইয়ানা রুমের দরজা খুলে আদ্র ভাইয়ের দিকে এগিয়ে গেল। তো রুমের দরজা খোলায় সেই আলো এসে আদ্র ভাইয়ের গায়ে পড়ায় আমি বুঝতে পারলাম যে ওটা আদ্র ভাই। সে কি কাণ্ড! তারপর আর কি, এত কিছু দেখে সেখানে কি আর দাঁড়িয়ে থাকা যায়? আমার বুঝি লজ্জা করে না? তার উপর ভীষণ জোরে হিসি পেয়েছিল। আমি ওখান থেকে দৌড়ে চলে গিয়েছিলাম। ইয়ানা কান পেতে ওদের কথা শোনার চেষ্টা করছিল, কিন্তু পারল না, কেননা ওরা ফিসফিস করে কথা বলছিল। তারপর সে কি আদ্র ভাই আমার, তা তুই অত রাতে কল চেপে পানি তুলছিলি কেন? অনেকের কথায় আদ্র কেমন অস্বস্তিতে পড়ে যায়, তাই কোনো রকমে ওদের কিছু বলে পকেটে হাত রেখে রুমে চলে গেল। অনেক আর আকাশ আদ্রের কাণ্ডে হুহা করে হেসে উঠল। শুনুন না। হঠাৎ পিছন থেকে কারোর নরম মোলায়েম কণ্ঠ শুনে অনেক আর আকাশ পিছন ফিরে তাকালো। দেখলো একটা অল্প বয়সী মেয়ে ওদেরকে ডাকছে। তুই নিশ্চয়ই শিলা। ইয়ানা অবশ্য তোমার কথা আমাদের বলেছে। তুমি হলে ইয়ানার মামাতো বোন, তাই তো?
জি আপনি ঠিকই ধরেছেন। আপনি বুঝি ইয়ানা আপুর বরের বড় ভাই, আর আপনার পাশে দাঁড়ানো ওইটাই বুঝি আপনার ভাই, আর ইয়ানা আপুর বর আদ্র। আকাশকে উদ্দেশ্য করে বলল শিলা। আসলে শিলা আদ্রকে আকাশ ভেবেছে, আর আকাশকে আদ্র। কাম সারছে, এ তো দেখি উল্টাপাল্টা করে ফেলছে। কাকে কি বলছে? ভাগ্যিস সেখানে আদ্র নেই, তাহলে তো কেলেঙ্কারি হয়ে যেত। আসলে রাতে ইয়ানা সবার সাথেই সবাইকে পরিচয় করে দিচ্ছিল, কিন্তু শিলা সেখানে ছিল না, ও ঘুমিয়ে পড়েছিল। তাই সকালে উঠে আকাশকে দেখে ও ভেবেছে এটাই বুঝি ইয়ানার বর আদ্র। আরে না, তুমি অনেক আর কিছু বলার আগে পরশ এসে অনেক আর আকাশকে ডেকে নিয়ে গেল, বলল খাওয়ার জন্য ডাকছে। ইয়ানা আর ওর নানু অনেক আগে ওখান থেকে চলে গিয়েছিল। সবাই খেতে বসেছে। ইয়ানা আসতে একটু দেরি হওয়ায় শিলা গিয়ে আদ্রের পাশে বসে পড়েছে। আসলেও ভেবেছে আদ্র হলো অন্তরার ভাই আকাশ, তাই জন্য লাইন মারার চেষ্টা করছে। শিলা আদ্রের গা ঘেঁষে বসে। আদ্র ভুরু কুচকে বিরক্তি নিয়ে শিলার দিকে তাকিয়ে সরে গেল। আদ্রের তাকানো দেখে শিলা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল।